আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকে আমরা কম্বাইন্ড সিনিয়র অফিসারের গণিত অংশের সমাধান দিব। যারা আমাদের সাথে লাইভ ক্লাসে যুক্ত আছেন তারা ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। তো আজকের পরীক্ষার প্রশ্নটা অনেকের কাছেই কঠিন মনে হয়েছে, আমরা ফেসবুকে দেখছিলাম অনেকের বক্তব্য। তো ম্যাথ অংশটা আসলে কঠিন তখনই হয়ে গেছে যখন অ্যানালাইটিক্যালের 20টা প্রশ্ন সহ পুরো 100টা প্রশ্ন 1 ঘন্টায় পরীক্ষা দিতে হয়ে গেছে। এই কারণে ইজি ম্যাথও কঠিন হয়ে গেছে অনেকের জন্য। তো যাই হোক, আমরা কিছু প্রশ্ন সমাধান করে দিই, এই ম্যাথ প্রশ্নের অংশটা সমাধান করে দিই। এখানে প্রশ্নগুলো কিভাবে পরীক্ষা হলে দ্রুত সমাধান করা যায় সেই টেকনিকটা নিয়ে আলোচনা করব। আর আগামী কালকে যেহেতু আরো পরীক্ষা আছে, আপনারা ক্লাসটা দেখে এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারেন, ঠিক আছে? আর প্রতিনিয়ত আমরা যে সমাধানগুলো দিই এগুলো আমাদের ইউটিউব চ্যানেল খায়রুস ম্যাথে পাবেন। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবং আপনারা আমাদের এই সমাধান ক্লাসগুলোতে যে জিনিসটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে কিভাবে খুব দ্রুত এবং লজিক্যালি প্রশ্নগুলো খুব সহজে সমাধান করা যায় তার টেকনিক। তো আসি আমরা শুরু করি। মোট 20টা প্রশ্ন ছিল আজকের পরীক্ষায় ম্যাথ অংশ থেকে। তো প্রথম প্রশ্নটা দেখেন, বলছে দেয়ার 3 নাম্বারস আর ইন দ্য রেশিও 235 and their LCM is 300. What is their HCF? তাহলে আমরা জানি এলসিএম বা লসাগু যখন থাকে তখন এই অনুপাতগুলোকে এক্স এর সাপেক্ষে লিখতে হয়। তার মানে 2x 3x আর 5x এর লসাগু হচ্ছে এক্স, যেহেতু কমন তাহলে এক্স, আর সংখ্যাগুলো যেহেতু কোনো মিল নাই তাহলে গুণফল হচ্ছে 3 5 15 15 2 30। 30x এর ভ্যালু যদি 300 হয়, এক্স এর ভ্যালু হচ্ছে 10। এই 10ই হচ্ছে অ্যান্সার। কারণটা কি? কারণ এই তিনটা সংখ্যার মধ্যে কমন রাশি হচ্ছে এক্স, আর আমরা জানি গসাগু মানে হচ্ছে কমন রাশি। তাহলে লসাগুর ভ্যালু দেওয়া আছে আর এক্স এ হচ্ছে গসাগুর ভ্যালু। তাহলে এই প্রশ্নের অ্যান্সার খুব দ্রুত সহজে পারা যায়। তো অ্যান্সার হচ্ছে 10, ঠিক আছে? ওকে, আপনাদের আমাদের সমাধানগুলো কেমন লাগে ফিডব্যাক জানাবেন, এবং আমাদের কোনো পরামর্শ থাকলে অবশ্যই দিবেন, ঠিক আছে? কোনো প্রশ্ন না বুঝলে সেটা কমেন্ট করবেন। 2 নম্বর প্রশ্ন বলছে ইফ x প্লাস 1/x ইকুয়াল টু 3 ফাইন্ড দ্য ভ্যালু অফ x কিউব প্লাস 1/x কিউব। তাহলে আমরা জানি সিঙ্গেল ভ্যালু থেকে কিউবের ভ্যালু থাকলে কিউবের সূত্রটা ডাইরেক্ট লেখা যায় a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এখানে মান আমরা ডাইরেক্ট বসাই দিব, ঠিক আছে? 3 কিউব মাইনাস 3 ইন্টু এখানে কাটাকাটি করার পরে 3, তাহলে 27 থেকে 9 বাদ দিলে হচ্ছে 18। এই প্রশ্নটা অনেকগুলো পরীক্ষায় অনেকবার যেহেতু আসছে, আশা করি কারো ভুল হয় নাই। কিন্তু সমস্যা হচ্ছে যে কে 20 সেকেন্ডে করছেন আর কে 50 সেকেন্ড সময় লাগাইছেন। এই 30 সেকেন্ডের টাইমটার ডিফারেন্সটা হচ্ছে এই প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট ধর্তব্য বিষয়। কিন্তু অনেকে এটা মনেই করেন না যে এই প্রশ্নটা কেন আমি 30 সেকেন্ড সেভ করব। এই 30 সেকেন্ডে তো আপনাকে একটা নতুন প্রশ্ন নিয়ে ভাবতে সময় দিবে পরীক্ষার হলে। এই জন্য আমরা বলি যে পরিচিত অঙ্ক আপনি 30 সেকেন্ডে পারবেন, ওইটাকে কিভাবে 10 সেকেন্ডে করা যায় এই টেকনিকটা আপনার জানা জরুরি। কিন্তু আপনারা অনেকেই আছেন যে ইজি ম্যাথ করতে পারলেই স্যাটিসফাইড। ভাই এত অল্প তুষ্ট হলে যে সমস্যাটা হবে, কঠিন প্রশ্নের এক্সট্রা সময়টা কোথা থেকে বাড়ি করবেন? 3 নাম্বার, if f(x equal to x square plus ax plus b and f of 1 equal to 0 and f of 3 সমান সমান 0 হলে find f of minus 1। তাহলে এখানে আমরা দেখতেছি x স্কয়ার ax b এই যে তিনটা অজানা রাশি আছে, তাহলে x এর সাপেক্ষে যদি এটা হয় তাহলে f(x) সমান সমান এটা দেওয়া আছে, তাই না? তাহলে f of 1 সমান সমান আমরা লিখব এই যে x এর জায়গায় 1, আচ্ছা এটা আছে x স্কয়ার প্লাস ax প্লাস b, তাহলে 1 স্কয়ার প্লাস a ইন্টু 1 প্লাস b ইকুয়াল টু 0, যেহেতু এটা মান দেওয়া আছে 0। তাহলে এখান থেকে আমরা দেখতেছি 1 আছে, এই a আর 1 গুণ করলে 1ই হয় b, তাহলে অতএব a প্লাস b সমান সমান মাইনাস 1। বীজগণিতের যে কোনো প্রশ্ন চাকরির পরীক্ষায় সলভ করতে গেলে সব সময় যত লাইন স্কিপ করা যায় এই বিষয়টা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে f of 3 সমান সমান হচ্ছে 3a স্কয়ার প্লাস 3a প্লাস b সমান সমান 0। এখান থেকে আমরা বলতে পারি 3a প্লাস b সমান সমান এই 3টা ওই পাশে যে মাইনাস 9, ঠিক আছে? 9টা মাইনাস 9। তাহলে এখানে আমরা দেখছি 3a আছে, এখানে a প্লাস b আছে। তাহলে আমরা যদি অ্যান্সার কি চাইছে, অ্যান্সার চাইছে f of 1 এর মান। তো
আমরা যদি এ বি এর মানগুলো বাই করে ফেলতে পারি তাহলে এখানে মানটা বসাই দিলে এফ অফ ওয়ান এর মানও আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখানে দেখতেছি মাইনাস যদি করে দেই, বি বি কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে কত, মাইনাস করে দিলে বি বি কাটার পরে থাকতেছে মাইনাস টু এ সমান সমান 8, এর মানটা হচ্ছে -4, এর মান -4 হলে বি এর মানটা হচ্ছে 3, মানে -1 -4টা ওই পাশে চলে গেলে 3, তাহলে বি এর মানটা হচ্ছে 3। তাহলে আমরা যদি এইখানে এখন এফ অফ -1 এর মান বসাইতে চাই তাহলে আসতেছি যে -1² প্লাস -4 আর 1 গুণ করলে আবার -4, এখানে সেটাতে আমরা এখানে এর মানটা আমরা পাচ্ছি, কোথাও মিস্টেক আছে কিনা দেখি একটু, এর মান -4 আর বি এর মানটা হচ্ছে 3, হ্যাঁ ঠিক আছে -4, তাহলে এখানে 1² এখানে হচ্ছে +1 প্লাস এর মানটা হচ্ছে -4, ও আচ্ছা -1, আর বি এর মানটা হচ্ছে শুধু 3 +3 আর, তাহলে এখানে 1 মাইনাসে মাইনাসে +4 আর হচ্ছে 3 সমান সমান 8, তাহলে 3 নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে সি 8, ঠিক আছে। আচ্ছা, এর মানটা -4 আর বি এর মানটা 3 বাইর করার পরে আমরা এখান থেকে অ্যান্সারটা বাইর করলাম। 4 নাম্বার বলছে ফর হোয়াট ভ্যালু অফ কে ডাজ দ্য সিস্টেম 2x plus ky equal to 4 and kx plus 8y equal to 8 have ইনফিনিটলি মেনি সলিউশনস। এই প্রশ্নটা পরীক্ষা হলে রিডিং পড়ার সাথে সাথে ছেড়ে দেওয়া উচিত, যাদের এই সম্বন্ধে কোনো ধারণা নেই, ঠিক আছে। আর যাদের ধারণা আছে তারা আবার সহজেই করতে পারছে। তো এটা একটা আদর্শ রূপ আছে, a1 x প্লাস b1 y প্লাস c1, আর একটা হচ্ছে a2 x প্লাস b2 x প্লাস c2। এই আদর্শ রূপ থেকে আমরা যদি ইনফিনিট সলিউশনের ফরম্যাটে সাজাইতে চাই, ইনফিনিট সলিউশনের প্যাটার্ন হচ্ছে যে প্রপোর্শনগুলো সমান হবে, তার মানে a1 ডিভাইডেড a2 ইকুয়াল টু b1 ডিভাইডেড b2 ইকুয়াল টু c1 ডিভাইডেড c2, এই ফরম্যাটে মানগুলো বসায় অ্যান্সার বাইর করা যাবে। তো এখানে আমাদের আছে কি, আছে হচ্ছে 2x প্লাস ky ইকুয়াল টু 4, এই ইকুয়াল টু 4টাকে আমরা c এর সাপেক্ষে -4 ইকুয়াল টু 0, আর তার পরবর্তীতে আছে কি kx প্লাস 8y ইকুয়াল টু 8, এইটাকে আমরা এই পাশে নিয়ে আসি -8 ইকুয়াল টু 0, অর্থাৎ এই আদর্শ ফরম্যাটের সাথে এটা সাজায় নিলাম। এখন যেহেতু এই ফরম্যাটে আমরা লিখতে পারি, তো আমাদের অ্যান্সার চাইছে, মানে অ্যান্সারটা লাগবে কি যে কে এর মান, তাহলে কে এর মানটা আনার জন্য আমরা এখন এটার সাথে মিলাই যদি আমরা হিসাব করি a1 a2, তার মানে সহগগুলা সমান সমান, হ্যাঁ, তাহলে 2/k ইকুয়াল টু k/8, মানে y এর সহগ x এর সহগ, x এর সহগ y এর সহগ, আর এখানে c এর ভ্যালুটা হচ্ছে -4, এখানে c এর ভ্যালুটা হচ্ছে -8। কারণ একাধিক সমীকরণ থাকলে আমরা যে কোনো দুইটা ধরে ক্যালকুলেশন করতে পারি। তো আমরা এখান থেকে যদি নেই তাহলে আসি 2/k সমান সমান -4 -8 কাটাকাটি করলে হাফ, অর্থাৎ k এর মানটা হচ্ছে 4। এই ফরম্যাটটা জানা থাকলে এটা সহজে পারা যাবে। তো যদি জানা না থাকে তাহলে এই প্রশ্নটা অযথা মাথার নিয়ে টেনশন নেওয়ার দরকার নেই। খেয়াল রাখবেন, যখন প্রশ্ন খুব কঠিন হয় বা আননোন প্রশ্ন বেশি হয়, তখন যেই প্রশ্নগুলো পারার মতো ওইগুলা মিস করা যায় না, যেটা প্রশ্ন পারার মতো না ওইটা নিয়ে যুদ্ধ করে লাভ নেই, কারণ ওইটা সবারই সমস্যা। তো দেখা যায় 100 মার্কসের পরীক্ষা 50 মার্কে যদি কাটস মার্ক হয়, আমরা তো বাকি 50টা না পাইলেও সমস্যা নেই। তাহলে এই সময় ঠান্ডা মাথায় কোন কোন প্রশ্ন ছেড়ে দেওয়া যায় এইটা বুঝতে পারাই স্মার্টনেস। আশা করি সবাই মূল পয়েন্টটা বুঝতে পারছে। তাহলে 5 নম্বর প্রশ্ন বলছে ল্যাডার 30 মিটার লং leans against a wall, the foot of the ladder is 5 meter from the wall, how high the wall does the ladder reach? এই ধরনের প্রশ্ন ত্রিকোণমিতিতে আমরা খুব বেসিক প্রশ্ন। এটা বলছে যে একটা মই 13 মিটার লম্বা যেটা লিন শুয়ে আছে, হেলে আছে এগেইনস্ট এ ওয়াল, একটা ওয়ালের বিপরীতে, দ্য ফুট অফ দ্য ল্যাডার, এই ল্যাডারের মইয়ের ফুট মানে পাটা, ইজ 5 মিটার ফ্রম দ্য ওয়াল, তার মানে এটা যদি ওয়াল হয় আর এটা যদি ল্যাডার হয়, এইখানে 5 মিটার দূরে আছে, আর এটা হচ্ছে 13 মিটার ল্যাডার। তো এটা সমকোণী ত্রিভুজ, 13 মিটার অতিভুজ 5 মিটার, ভূমি হলে লম্ব 12 মিটার হবে, কারণ আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী 5 12 13 একটা রেশিও আছে, তাহলে একটা 5 একটা 13 হলে আর একটা 12 হবে, তাহলে 12 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এটা 5 সেকেন্ডে পারার মতো প্রশ্ন। এই কনসেপ্ট যদি কারো জানা না থাকে তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ারের উপর রুট ওভার, তাহলে 169 এর উপর 25 ইকুয়াল টু হচ্ছে 144 এর উপর রুট ওভার ইকুয়াল টু 12।
এটাও যদি শর্টকাট মনে হয় তাহলে আপনার এ সি স্কোয়ার পিথাগোরাসের সূত্র অনুযায়ী বিস্তারিত লিখে লিখে করতে হবে। বাট এমসিকিউ পরীক্ষায় এত সময় পাবেন না, এই জন্য হয় এইভাবে অথবা সর্বোচ্চ এইভাবে করতে হবে। 5 নম্বর পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। 6 নম্বর প্রশ্নটা খুব ক্রিয়েটিভ এবং ইফেক্টিভ একটা প্রশ্ন আসছিল পরীক্ষায়। ম্যাথ করতেই হবে নয়তো ফেল। 6 নম্বর প্রশ্নটা দেখেন। আচ্ছা, ম্যাথের গুরুত্বটা তো সবাই ভালো বুঝতেছেন। দেখেন এক একটা পরীক্ষা দিতে আসে কত স্ট্রাগল, কত খরচ, কত এনার্জি, সময়, শ্রম, স্বপ্ন, মানে এই সবগুলো হতাশায় পর্যবসিত হবে যদি আপনি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলের ম্যাথ করতে না পারেন। একেবারে এইটা মনে করিয়েন না যে কিছুই পারি না তারপর অন্য সাবজেক্ট দিয়ে কভার করবো, তাহলে সব সাবজেক্টে যে ভালো পারে তার সাথে কিভাবে ফাইট দিবেন এত লক্ষ লক্ষ ক্যান্ডিডেটের ভিতরে? এই জন্য মোটামুটি সবগুলো টপিকের উপর মোটামুটি মানে সবগুলাই পারার মতো করে করতে হবে। হ্যাঁ, 2-4টা কঠিন প্রশ্ন আসলে আমরা টিচাররাও আননোন ফিল করি, নিজে না দেখলে নিজেও করতে পারতাম না, তো ওইটা তো পারতেই হবে, বিষয়টা এরকম না, 100% পারতে হয় না। জবের পরীক্ষার জন্য মোটামুটি যেগুলো সবাই পারে ওগুলো পারতে হয়। 6 নম্বর প্রশ্নটা দেখেন। How many distinct 5-digit numbers can be found using the digit 0, 1, 2, 3, 4 and 5 such that the number is divisible by 5 and digits are not repeated? রিপিট হবে না, তার মানে একবার মাত্র ব্যবহার করে এই 0, 1, 2, 3, 4, 5 6টা সংখ্যা ব্যবহার করে 5 ডিজিটের ভিন্ন ভিন্ন কতগুলো সংখ্যা বানানো যাবে যাদেরকে 5 দ্বারা ভাগ করা যাবে। তো এই প্রশ্নগুলা একটু মানে মনে হচ্ছে জটিল, বাট আমাদের বইগুলোতে খুব সুন্দরভাবে বলা আছে। আর এগুলো শুধু বই পড়লে হবে না, ক্লাস করতে হবে। কেন? কারণ বিষয়গুলো আসলে ইন্টারনাল বিষয়গুলো আপনি ক্লাস ছাড়া সহজে বুঝতে পারবেন না, বই পড়ে অতটা ফিল করা যায় না। এখন আপনি দেখবেন সমাধানটা খুব মজা লাগবে বা ফিল করবেন, কিন্তু একটা প্রশ্ন সমাধান করতে হবে না, এরকম 5-10টা প্রশ্ন সমাধান করলে এই কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো এখানে আমাদের হাতে ডিজিট ধরাই দিছে 0, 1, 2, 3, 4, 5 6টা, আর আমাদের বলছে যে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। ওকে, তাহলে 1, 2, 3, 4, 5টা অঙ্ক। এর আমাদের শর্ত দিছে যে 5 দ্বারা বিভাজ্য হতে হবে এবং 5 ডিজিট বিশিষ্ট। তাহলে 5 দ্বারা বিভাজ্য মানে হচ্ছে শেষের সংখ্যাটা অবশ্যই 5 অথবা 0 হবে। তো আবার 5 ডিজিট বলার কারণে শুরুতে 0 হওয়া যাবে না, তাহলে বিষয়টা অনেকগুলো ঝামেলা মনে হচ্ছে না? এই জন্য আমরা একটু দুটা পার্ট বানাই ফেলি। একটা হচ্ছে শেষে 5 থাকবে, এটা ফিক্সড, এই যে 5 ফিক্সড। তাহলে আর একটা ফরম্যাট বানাই, 1, 2, 3, 4, 5, এইখানে হচ্ছে শেষে 0 ফিক্সড। তাহলে কি হবে? এই দুটো অ্যান্সার যোগ করে দেবে, অ্যান্সার চলে আসবে। তাহলে 5 কে যখন ফিক্সড করে দিতেছি তার মানে এখানে 5 বসে গেছে, একভাবে পূরণ করা যায়। তো যখন আমি এখানে 5 বসাই দিলাম তখন আমার হাতে অপশন আছে কয়টা? এই যে 6টা সংখ্যার মধ্যে 5 আমি বসাই দিছি অলরেডি, তাহলে আমার হাতে অপশন আছে 5টা। কিন্তু সমস্যা হচ্ছে এই 5টা সংখ্যার মধ্যে আমি এইখানে 0 বসাইতে পারবো না, তাহলে 0 বাদ 5ও বাদ। তাহলে এইখানে আমি 1, 2, 3, 4 এর মধ্যে একটা বানা একটা বসাইতে পারবো, তাহলে এটা বসানো যাবে 4 ভাবে। তাহলে 1, 2, 3, 4 এর মধ্যে একটা বসাই দিছি, কোনটা? যে কোনো একটা, তাহলে একটা আমার কমে গেল, আর থাকলো এখানে কয়টা? 3টা ডিজিট। দ্বিতীয় ঘরে কি করা যাবে? দ্বিতীয় ঘরে আমি 5 বসাইতে পারবো না, কারণ 5 অলরেডি একবার বসে গেছে। দ্বিতীয় ঘরে আমি 1, 2, 3, 4 এর মধ্যে যে কোনো একটা যেহেতু একবার ইউজ হয়ে গেছে, তাহলে আমার আর 3টা আছে, এই 3টা এবং এই 0কে কিন্তু দ্বিতীয় ঘরে বসানো যাবে। তার মানে এই 4টা থেকে একটা আমার কমে গেছে আর 3টা সংখ্যা আছে, এর সঙ্গে 0 অ্যাড হয়ে আমার সঙ্গে হয়ে গেল 4টা ডিজিট। তাহলে এই ঘরটা পূরণ করা যাবে 4 ভাবে, এই ঘরটা পূরণ করা যাবে 3 ভাবে, তারপরের ঘরটা পূরণ করা যাবে 2 ভাবে, আর শেষের ঘরটা পূরণ করা যাবে 1 ভাবে। এইখানে 2বার 4 আসলো, এই কাজটা যদি কেউ করতে না চান তাহলে সম্পূর্ণ বিন্যাস বের করে 0ওয়ালা বিন্যাসগুলো বাদ দিতে হবে। কেন? কারণ 0 দ্বারা শুরু হওয়া 5 ডিজিটের অঙ্কগুলো আসলে 5 ডিজিটের সংখ্যা না, ওইটা তখন 4 ডিজিটের সংখ্যা হবে। তো এইভাবে করলেই সহজ হয়, ডাইরেক্ট হয়। তাহলে আশা করি বুঝতে পারছেন, 0টা বাদ দিয়ে প্রথমে 4টা থেকে বসাইলাম, তারপরে আবার দ্বিতীয়বার এখান থেকে একটা কমে গেল কিন্তু 0 অ্যাড হয়ে আবার 4 হইল। তাহলে এখানে গুণ করি, 4 চোখ 16, 3 16, 48, 48 দুগুণ 96টি। এই 96টি সংখ্যা এমন সংখ্যা যেগুলো 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, যেগুলোর শেষে 5 আছে। কিন্তু আমাদের তো শর্ত দিছে 5 দ্বারা বিভাজ্য হতে হবে, আর শেষে 5 থাকলে 5 দ্বারা বিভাজ্য হয়, কিন্তু শেষে 0 থাকলেও তো 5 দ্বারা বিভাজ্য হয়। তার মানে আরো কিছু সংখ্যা আছে, সেগুলো কি আমরা এখন দেখব। তাহলে এখানে যখন আমি 0কে ফিক্সড করে বসাই দিলাম, এবার আমার হাতে অপশন আছে কি? 0, 1, 2, 3, 4, 5।
জিরোকে যখন আমি ফিক্সড করে বসাই দিচ্ছি তার মানে জিরো চ্যাপ্টার ক্লোজ। তাহলে জিরো যেহেতু এখানে বসে গেছে এবং কোনো ডিজিট রিপিট হবে না যেহেতু, সেহেতু এখানে তো জিরো বসার সুযোগে নেই, কারণ জিরো তো অলরেডি বসে গেছে একখানে। তাহলে আমার হাতে এই 5টা সংখ্যা আছে, 5টার যে কোনোটা এখানে বসবে 5 ভাবে, তারপরে এখানে যে কোনোটা বসবে, এখানে যে কোনোটা বসবে, মানে একটা একটা করে কমতেছে, ঠিক আছে? এখানে যে কোনোটা বসবে, আর এটা তো এক ভাবে, জিরো শুধু এক ভাবে। তাহলে এখানে আনসার হচ্ছে 4 5 20, 3 × 60, 60 × 120টি। তাহলে এই 120টা সংখ্যা যাদের শুরুতে, যারা 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, শেষে জিরো আছে, এই জন্য 5 দ্বারা বিভাজ্য। তাহলে মোট কতটা হলো? মোট হলো 96 প্লাস 120 সমান সমান 216টি। তাহলে 216টা সংখ্যা হচ্ছে বি নম্বরের অ্যান্সার, যেগুলা 5 অঙ্ক বিশিষ্ট এবং শেষে 5 অথবা 0 থাকায় 5 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন, ঠিক আছে? এবং এই ধরনের ক্লাসগুলো করতে গেলে আপনাদের আগে বেসিকটা ক্লিয়ার থাকতে হবে, না হলে হঠাৎ করে নতুন প্রশ্ন হ্যান্ডেল করা কঠিন হবে। তো 6 নম্বর প্রশ্ন কি ক্লিয়ার সবাই? একটু রেসপন্স করতে বলতেছিলাম, রেসপন্স করিয়েন। 7 নম্বরে আসি। হাউ মেনি ট্রেইলিং জিরোস আর দেয়ার এট দ্য এন্ড অফ দ্য নাম্বার 100 ফ্যাক্টোরিয়াল? এই 100 ফ্যাক্টোরিয়ালের দ্বারা মানে গুণ করলে, 100 ফ্যাক্টোরিয়াল সংখ্যাটা কিন্তু অনেক বড় একটা সংখ্যা। কিরকম? ধরেন আছে যে এই যে 100, 100 ফ্যাক্টোরিয়াল মানে কি? 100 গুণন 99 গুণন 98 গুণন 97 ডট 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 গুণন 90 গুণন ডট 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 80 গুণন 70 ডট ডট, মানে এগুলো মাঝখানে কিন্তু আরো অনেকগুলো সংখ্যা আছে, হ্যাঁ, ডট ডট 10 গুণন ডট 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 5 গুণন 1 2 গুণন 1, মানে 1 পর্যন্ত, ঠিক আছে? এই যে 100 থেকে 1 পর্যন্ত এইভাবে গুণ হতে থাকে। আমরা একটা মেন্টাল অ্যাবিলিটি সিম্পল প্রশ্ন আছে যে 1 থেকে 100 পর্যন্ত গুনতে শেষে শূন্য আসে কয়টা? ওই জিনিস আর এই জিনিস কিন্তু এক না। আবার 1 থেকে 100 পর্যন্ত যোগ করলে শেষে শূন্য আসে কটা? এটাও কিন্তু এক জিনিস না, যোগ আলাদা জিনিস। গুণ মানে দেখেন 98 97 গুণ করতে হবে, 99 98 গুণ করতে হবে, কিন্তু এই 3টা গুণ করলে একটাও জিরো পাওয়া যাবে না। তার মানে এটা গুণ করার কোনো দরকারই নেই, এবং এই পুরোটাই গুণ করার আমাদের সম্ভব না, ক্যালকুলেটর জায়গা আটবে না, ঠিক আছে? তাহলে কি করতে হবে? এইখানে যে খেলাটা খেলতে হবে, শেষে আমাদের জিরো এর কাহিনীটা বাইর করতে হবে। জিরোর কাহিনী কিভাবে বাইর করে? এই প্রশ্নটা এর আগে এরকম আরো প্রশ্ন পরীক্ষা আসছিল, বিগত সালের প্রশ্ন থেকে এটা কমন আসছে। তো এটার টেকনিক আছে, সেটা সূত্রটা হচ্ছে n ডিভাইডেড 5, মানে 5 দ্বারা মানে সরি এই যে কি বলতেছে, জিরো আসার কথা বললে n ডিভাইডেড 5 প্লাস n ডিভাইডেড 5 স্কয়ার প্লাস n ডিভাইডেড 5 কিউব, এইভাবে যোগ করতে হয়। তাহলে এখানে n সমান সমান হচ্ছে 100। তাহলে 100 ডিভাইডেড 5 প্লাস 100 ডিভাইডেড 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার মানে 25, 100 ডিভাইডেড 5 কিউব মানে 125। এটা পূর্ণ সংখ্যা নিতে হয়, ফ্র্যাকশন বা দশমিক না। তাহলে এখানে হচ্ছে 20টা, এখানে কাটাকাটি করে হচ্ছে 4টা, আর এখানে কাটাকাটি করে হচ্ছে 0টা, তার মানে টোটাল 24টি সংখ্যা। এখন এই প্রশ্নের 7 নম্বরের অ্যান্সার হচ্ছে 24। বিষয়টা তো মুখস্থ হয়ে গেল, এই সূত্র তো কারো মনেও নাই, লজিকটা কি কিছুই বুঝলাম না, তাই না? আচ্ছা, সেটা আমরা আসতেছি, বাট এটা হচ্ছে ফরম্যাট। এখন এই n এর মানটা যদি 75 ফ্যাক্টোরিয়াল হইতো তাহলে 75 দিয়ে শুরু করতাম আমরা, হ্যাঁ। আচ্ছা, এখন আসি 5 এর কাহিনীটা কি এবং এই জিরো গুলা কিভাবে হিসাব হয়। আমরা কি 100 এর 2টা জিরো, 90 এর একটা জিরো, 80 এর একটা জিরো, 70 এর একটা জিরো, এইভাবে হিসাব করতে পারি না? ওইভাবে হিসাব করলে হবে কিনা এটা জন্য একটা ব্যাখ্যা শুনবো, এই ব্যাখ্যাটা শুনবেন, মজা লাগবে। তো এটা হচ্ছে অ্যান্সার 24টা, আমরা এখন ব্যাখ্যাটা দেখবো। ব্যাখ্যাটা হচ্ছে কি, দেখেন এইখানে যে এই যে 95 এর 5 আছে, আর মনে করেন মাঝখানে একটা 44 এর 4 আছে, এই 4 আর 5 যখন গুণ হয়ে যাবে তখন কিন্তু একটা শূন্য প্রডিউস করবে। আপনি কিন্তু এই শূন্য দেখতে পাচ্ছেন না খালি চোখে, তাহলে এখন এই শূন্যকে খুঁজে বার করবেন কিভাবে, তাই না? তো ফরম্যাটটা হচ্ছে, দেখেন এই যে একটা ফরম্যাট, 10 সমান সমান কি, 10 সমান সমান হচ্ছে 5 গুণন 2, তার মানে 5 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1, তার মানে হচ্ছে 5 গুণন 2 টু দি পাওয়ার হোল পাওয়ার 1। তাহলে এই যে পাওয়ার এখানে যত আসে ততটা শূন্য হয়, সমান সমান একটি শূন্য। এখন এই যে 100 যদি বলি তাহলে কি হচ্ছে, 100 সংখ্যাটাকে কিভাবে লেখা যায় জানেন? 100 সংখ্যাটা লেখা যায় 25 গুণন 4, তারপর লেখা যায় 5 স্কোয়ার গুণন 2 স্কোয়ার, তারপর লেখা যায় 5 গুণন 2 হোল স্কোয়ার, তার মানে লেখা যায় 2টি। এই পাওয়ারটা কিন্তু এখানে চলে আসতেছে, খেয়াল করতেছেন? এরপর আসি 1000। 1000 মানে হচ্ছে 125 গুণন 8 সমান সমান হচ্ছে 5 কিউব গুণন 2 কিউব সমান সমান হচ্ছে 5 গুণন 2 হোল কিউব
সমান সমান হচ্ছে 3টি 0। ইন্টারেস্টিং কিন্তু বিষয়টা। হ্যাঁ, আরেকটা পরীক্ষা আসবে কিনা জানি না, এই প্রশ্নটা আপনি পারছেন কিনা বা পারবেন কিনা সেটা জানি না, কিন্তু লজিকটা ক্লিয়ার করে নেন। তার মানে 5 আর 2 গুণ করলে যে শেষে 0 আসে, এই জিনিসটাই আমরা খালি চোখে না দেখতে পারলে 5 আর 2 এর মাল্টিপল আকারে প্রকাশ করতে পারলেই ওটাকে, ওইখানে একটা 0 আছে এটা ধরতে পারবো। তাহলে যত জোড়া, যতটা করে 5 আর 2 থাকবে ততটা করে 0 থাকবে। কারণ আপনি যদি বলেন 10-এ তো একটা 0 আছে, ওকে, তাহলে 5 2 এক জোড়া আছে, একটা 0 আছে। বলতে পারেন 22 গুণন ধরেন আছে যে 35, এইখানে কয়টা 0 আছে? 22 গুণ 35 গুণ করলে কয়টা 0 হয়? আর আপনি তো গুণফল বাড়ি করতে চাচ্ছেন। আর আমার লজিক কি জানেন? আমার লজিক হচ্ছে 22-এর মধ্যে একটা 2, 35-এর মধ্যে একটা 5 যেহেতু আছে, 2 বাদে 11 আছে, ওর দরকার নাই। 35 বাইরে 7 আছে, ওর কাহিনী চ্যাপ্টার দরকার নাই আমার। জাস্ট 5 আর 2 জোড়া আকারে কয়টা আছে? এক জোড়া আছে। তো তার মানে এক জোড়া মানে একটা 0। তাহলে এটা গুণ করে আপনি যত বড় সংখ্যা আসুক, শেষে 0 একটা হবে। তো এখন এই যে আমরা 100 ফ্যাক্টরিয়ালকে এতগুলো সংখ্যা আকারে লিখছি, হ্যাঁ, কোথায় 5 আছে কোথায় 0 আছে কিভাবে পাবো, তাই না? ওটা এখন দেখবো। বাট এইটা হচ্ছে বেসিক, একেবারে 5 এর পাওয়ার আকারে। এখন আমরা অ্যান্সার বাড়ি করবো। অ্যান্সারটা এইভাবে বাড়ি করবো যে 100-কে যখন আমরা 5 দ্বারা ভাগ করতেছি, তখন বুঝতেছি যে 20টা 5 শেষে 5 ওয়ালা সংখ্যা এখানে আছে, 1 থেকে 100 পর্যন্ত। ঠিক আছে? তাহলে এখানে আপনি এই যে 100 99 98 এভাবে লিখলেন না, এখানে খুঁজে খুঁজে বাড়ি করেন 5 দ্বারা ভাগ করা যাচ্ছে এরকম সংখ্যা আছে 20টা। কি? 5 10 15 20 25 30 35 40। ওকে, তাহলে এই 20টা সংখ্যা 5 দ্বারা বিভাজ্য। আমরা কিন্তু অ্যান্সার বলতেছি না 20টা। আবার আসি 100-কে যখন আপনি 25 দ্বারা ভাগ করতেছেন, তখন হচ্ছে 4টি। এই 4টি কি? দেখেন, এই যে 5টা 5টা করে সংখ্যা আছে না, এর মধ্যে 25 আছে, ধরেন 50 আছে, 75 আছে, আর 100 আছে। এই সংখ্যাগুলোতে সমস্যাটা হচ্ছে এইখানে 5 আছে 2টা, 5 সমান সমান 2টি। এখানেও দেখেন 5 2টি আছে, এখানেও দেখেন 5 2টি আছে। এই 100-তে 5 2টি আছে। কিরকম করে দেখেন, যে এই 100-কে লেখা যায় 5 গুণন 5 গুণন 2 গুণন 2। এই 75-কে লেখা যায় 5 গুণন 5 গুণন 3। ঠিক আছে? এই যে 5 যে দুইটা দুইটা করে আছে না, তার মানে 4টা সংখ্যা আছে যেখানে 5 দুটো ডাবল ডাবল করে আছে, কিন্তু সিঙ্গেল সিঙ্গেল করে তো এর মধ্যে ইউজ হয়ে গেছে। তাহলে অতিরিক্ত 4টা 5 আমরা পাবো। তাহলে 20টা আর 4টা মিলে 24টা। এই 24টা এই জন্য অ্যান্সার হয়েছে। এখন বলতে পারে 24টা 5 পাইলেন, 2 এর যে গল্প দিলেন 2 কই? আসলে 100 পর্যন্ত লেখা একটা সংখ্যা লিখতে দেয়া, এখানে প্রায় 97টা 2 আছে। কিভাবে সেটা দেখি। এই যে এখানে 24টা পাইলাম, 5 না, তাহলে 100-কে 2 দ্বারা ভাগ করলে 50টা। 50টা জোড়া সংখ্যা আছে যাদের সাথে 2 আছে। তাহলে 50টা জোড়া আছে, আমার তো 24টা 5 আছে। তাহলে 24টা 5-এর সাথে 24টা 2 লাগাই দিলে আমি 24টা 0 পাবো। আর বাকি যে 0 2 ওয়ালা সংখ্যাগুলো আছে, ও তো 2 2 2 2 গুণ করতে থাকলে একটাও 0 পাবে না, কারণ ও যখন 5-এর সাথে মিলিত হবে তখনই শুধুমাত্র 0 প্রোভাইড করবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 24। ওকে, সবাইকে ক্লিয়ার কিনা বলেন? আর বেশি ব্যাখ্যা বাড়াই না বাড়াই। 8 নাম্বার, the ratio of the areas of two squares, one having its diagonal double that of the other is। দুইটা the রেশিও বার করতে বলছে কার? the areas, ক্ষেত্রফলের। কার? the two square, দুইটা বর্গের রেশিও কত হবে? one having, একটার আছে, its diagonal double that of the other, যার diagonal মানে কর্ণ হচ্ছে ডাবল, আদার মানে অন্যটা, তার মানে পরেরটা ছোট শুরুরটা বড়। তো এই ধরনের প্রশ্ন আমরা x1 a b c x d t সবকিছু ধরে করতে পারি, কিন্তু সব থেকে সহজ হচ্ছে কি সংখ্যা দিয়ে হ্যান্ডেল করা। ঠিক আছে? ধরেন আছে এটা একটা ছোট বড় কর্ণ, এটা হচ্ছে বড় কর্ণ। আচ্ছা, বড় কর্ণটাই প্রথমে, ডাবলটা প্রথমে, তাহলে আসি আমরা ডাবল। তো এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, এই দুটার এরিয়ার রেশিও বার করতে হবে। তো আপনাদের এইরকম অঙ্ক যদি প্রথমে আপনি শুরু করতে যান, আপনার মনে হবে এ ধরি, ডি √2 ধরি, এটা হচ্ছে ডি এর মান। ঠিক আছে? বাট স্মার্টেস্ট ওয়ে কি, পরীক্ষার হলে দ্রুত কাজ করে কি? দ্রুত এ ডি টি এগুলো কাজ করে না মাথায়, দ্রুত কাজ করে এইটা হচ্ছে 10, এইটা হচ্ছে 20। এইটার এরিয়া হচ্ছে হাফ ইন্টু 20 স্কোয়ার, আর এইটার এরিয়া হচ্ছে হাফ ইন্টু 10 স্কোয়ার। কেন? কারণ কর্ণ এর সাথে ক্ষেত্রফলের সম্পর্ক হচ্ছে হাফ ইন্টু ডি স্কোয়ার। তাহলে এইখানে যদি আমরা রিলেশন বার করি, 400-কে 2 দ্বারা হাফ দ্বারা গুণ করি, তাহলে হচ্ছে 200, আর এইখানে আমরা 2 দ্বারা 100-কে কাটাকাটি করলে হচ্ছে 50।
তার মানে হচ্ছে 4:1। এই জিনিসটা যত দ্রুত আপনার মাথায় ক্যাচ করতেছে, এ বি সি এক্স ওয়াই জেড ডিটি ওগুলো একটু কম সময়, মানে বেশি সময় লাগবে, তো ওই জন্য সংখ্যা ধরে করার সুবিধা। তবে আপনি D1 D2 দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। আশা করি ক্লিয়ার, ঠিক আছে। এইটার কর্ণ যদি ডি হয়, এটার কর্ণ হচ্ছে 2D, তারপরে আপনি হাফ ইন্টু 2D স্কোয়ার আর অনুপাত হাফ ইন্টু ডি স্কোয়ার করলে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। ওকে, 9 নম্বরে সাম অফ মানি ইজ টু বি ডিস্ট্রিবিউটেড, এটা হুবহু একটা কমন প্রশ্ন, এবং এবি আগের প্রশ্নটাও হুবহু কমন বিগত সালের প্রশ্ন থেকে। ABCD ইন দ্য প্রপোর্শন অফ 5:4:3, ইফ সি গেটস টাকা 1000 মোর দ্যান ডি, হোয়াট ইজ বি's শেয়ার। এই অঙ্কটা রিডিং করার সাথে সাথে বলতেছে যে 4জন আছে ABCD, যাদের প্রাপ্ত টাকার অনুপাত হচ্ছে 5-2-4-3, যদি সি 1000 টাকা বেশি পায় ডি এর থেকে, তাহলে বি এর শেয়ার কত। এই অঙ্কটা 5 সেকেন্ডে হবে। দেখেন 4 আর 3 এর ডিফারেন্স 1, 1 ভাগের মান 1000, তাহলে এই যে 2, বি এর শেয়ারটা হচ্ছে 2, তাহলে 2 ভাগের মান 2000। এই অঙ্কটা এতটুকুই করা সম্ভব, মানে এর থেকে বেশি সময় নিলে আপনি আসলে কম পারেন বা গতানুগতিক পারেন। 10, এ ফ্যামিলি সুইমিং পুল মেম্বারশিপ কস্ট টাকা 450 পার মান্থ প্লাস এ ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফি অফ টাকা 350, মানে একবারে 350 টাকা দিতে হবে, আর প্রতি যত মাস খেলবে সাঁতার কাটবে তত 450 টাকা দিতে হবে। ইফ এ ফ্যামিলি হ্যাজ পেড এ টোটাল অফ টাকা, কিছুদিন পরে দেখা যাচ্ছে 3950 টাকা সে পেড করলো, হাউ মেনি মান্থস হ্যাভ দে বিন মেম্বার্স, তার কত মাসের সদস্য ছিল। এরকম প্রশ্ন প্রায় সময় আমরা এর আগেও দেখছিলাম বিভিন্নখানে। তো 3950 থেকে ফিক্সড কস্ট 350টা বাদ দিলে থাকে 3600 কে এই টোটাল প্রতি মাসে যেহেতু 450 টাকা, তাহলে টোটাল মাস কত বাইর হবে। 450 আর 3600 ভাগ করতে আমরা যাবো না, আমরা 3600 থেকে বুঝতেছি 900 দিয়ে 4 বার যায়, 900 দিয়ে যদি 4 বার যায় তাহলে 450 দিয়ে 8 বার যাবে, তাহলে এই প্রশ্নের অ্যান্সার 8। তার মানে 8 মাস সুইমিং পুলটার মেম্বারশিপ হলে 8 মাসে 450 করে 3600 টাকা খরচ হবে, আর রেজিস্ট্রেশন ফি 350 টাকা সহ মোট 3950 টাকা খরচ হবে। 11 নম্বর বলছে the average mark of 3 batches of 55, 60 and 45 student respectively are 50, 55, 60, then the average marks of all the student is, যাদের সময়ের ঘাটতি আছে তারা এই অঙ্ক করবেন না, আর যারা আইকিউ এর কাজ করতে পারবেন, ভিন্ন অ্যাঙ্গেলে চিন্তা করতে পারবেন, তারাই অঙ্ক করবেন। তাহলে 55 জনের গড় হচ্ছে কত, 50 যোগ 60 জনের গড় হচ্ছে 55, 45 জনের গড় হচ্ছে 60, তাহলে মোট হবে এত নাম্বার। এখন সবারই আবার মোট চাইছে, তাহলে স্টুডেন্ট সংখ্যা কত, স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 55 প্লাস 60 প্লাস 45। খেয়াল করেন, এখন এখানে যদি এই দুটো গুণ করেন, এগুলো গুণ করতে তো খবর খারাপ হয়ে যাবে। তো দেখেন সংখ্যাগুলো কিন্তু একটা ম্যাচিং আছে, সেই ম্যাচিং অনুযায়ী আমরা কি করতে পারি, এই যে 55 আছে না, 55, 55, 45, এগুলো থেকে আমরা 5 কমন নিতে পারি। এই 50-এর শূন্য, 60-এর শূন্য আর 60-এর শূন্য থেকে আমরা 10 কমন নিতে পারি, তার মানে একসাথে আমরা 50 কমন নিতে পারি। 50 যদি কমন নেই সবগুলো রাশি থেকে, এটা একটা রাশি এটা একটা রাশি, গুণ অবস্থায় থাকলে পুরোটা মিলে একটা রাশি। 50 যদি কমন নেই তাহলে এখানে থাকতেছে 55 যোগ এখানে থাকতেছে কত, এই যে 50 যেহেতু কমন নিছি, তার মানে শূন্যটা কমন নিছি আর 55 থেকে 5 কমন নিছি, তাহলে এখানে থাকতেছে 11, এখানে থাকতেছে 6, 6, 11, 66। এই 50 যদি এখানে কমন নেই তাহলে 0 আর 45 থেকে 5 বার, তাহলে 9 আর 6 মিলে 54। এই টেকনিকটাই এখানে অ্যাপ্লাই করলে সব থেকে দ্রুত হবে। 55 আর 45 মিলে 100 আর 60 মিলে 160, এই যে 0 0 কাটা, 16 আর 5 থাকতেছে, আর উপরে যোগ করব। এইভাবে অঙ্কটা যত সহজ এবং দ্রুত হলো, গুণ করতে গেলে আপনার খবর খারাপ হবে। আবার এভারেজের অঙ্ক দেখে কেউ তো ছাড়তেও চাবেন না, অর্ধেক অঙ্ক যা করার পরে তারপরে মাথা গরম হয়ে যাবে। তাহলে হয় শুরুতে ছেড়ে দিবেন, অথবা করতে চাইলে স্মার্টেস্ট ওয়েতে করবেন। কমন নেওয়ার বিষয়টা বুঝছেন কিনা একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আসি আমরা এগুলা গুণ করব। তো আমরা দেখি যে 55 আর 66 যোগ করলে হচ্ছে আচ্ছা, এখানে 66-র সাথে 4টা মিলাই দিলে সুবিধা হচ্ছে, এই যোগটা আগে করি, ঠিক আছে। 66-র সাথে 34 যোগ করলে 100, 120 আর 55 মিলে 175, 175 আর 5 গুণ করবো, ঠিক আছে। 5 5 25-এর 5 হাতে করে 2, 5 17 85 আর 2 মিলে হচ্ছে 87, আর নিচে হচ্ছে 16। এরপর আসি আমরা 16, 5 16 80 থাকতেছে 7, 75, 4 16 64 থাকতেছে কত, 11, 11-কে শূন্য লাগাই দিই, তারপর হচ্ছে কি 6 16 96, 7 16 যাচ্ছে না আর, ঠিক আছে। তাহলে 54 পয়েন্ট সামথিং, এটা বি নম্বর অপশনে আছে। তো এইটা হচ্ছে দ্রুত করার
সব থেকে সহজ উপায়। কতটুকু বুঝছেন কমেন্টে জানাবেন অবশ্যই। 11 নম্বরটা কি ক্লিয়ার সবার? ওকে, এখন এই যে আমরা বিভিন্ন প্রশ্ন সমাধানের সময় ছোট ছোট বিষয়গুলো এত সুন্দর করে বলি, কিন্তু আপনারা যদি গুরুত্ব না দেন হয়তো মনে করবেন যে আমরা যদি আর তো আসবে না, আর আসবে না, অন্য জায়গায় কাজে লাগবে। কমন নেওয়ার বিষয়টা খুব ইন্টারেস্টিং ছিল। ধরেন আছে যে 50 আর 66, সরি এই 50 আর হচ্ছে ধরেন হ্যাঁ 66, এখান থেকে না 55 ছিল, হ্যাঁ এখান থেকে আমরা এই 50-এর 10 কমন নিতে পারি, আবার এখান থেকে 5 কমন নিতে পারি। 60 আর 45 এটা গুণ করে গুণফলটা থেকে 50 কমন নেওয়া যায়, কিন্তু এই 60 থেকে 10 কমন নেওয়া যায়, 45 থেকে 5 কমন নেওয়া যায়, মোটের উপর একসাথে 50 কমন নেওয়া যায়। 50 কমন নিলে থাকে কি? থাকে হচ্ছে 60-এর মধ্যে 10 কমন নেওয়ার কারণে 6, আর 45 থেকে 5 কমন নেওয়ার কারণে 9। এই 6 আর 9 গুণ করে 54। একটা বড় সংখ্যাকে হ্যান্ডেল করতে না করা কঠিন, কিন্তু ওটাকে সাইজ করে নিয়ে আসলে তখন ইজি। ঠিক আছে, তার মানে এই গুণ মানে যা, 50 গুণন 54 মানেও তা। দেখেন এটা গুণ করে দেখেন সেম আসবে। আচ্ছা ওকে, নেক্সট আমরা আসি 12। A person travels from X to Y at a speed of 40 km and returns by increasing his speed 50%. 50% স্পিড ইনক্রিজ করলে যাওয়ার সময় গতিবেগ হচ্ছে 40, আসার সময় গতিবেগ হচ্ছে 60। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্পিড? আমরা নর্মালি জানি গতিবেগের তো বেসিক জিনিস পারতে হবে। নর্মালি জানি দুটো স্পিড দেওয়া থাকলে সূত্র হচ্ছে 2xy ডিভাইডেড x প্লাস ওয়াই, এটা হচ্ছে অ্যাভারেজ স্পিডের সূত্র। পরীক্ষার হলে এই সূত্রটা লিখতে যাবেন না, ডাইরেক্ট সূত্রের মান বসাইতে লিখবেন। টাইম সেভ করা খুবই ইম্পর্টেন্ট। আর এখানে 60 আর 40 যোগও করবেন না, মানে যোগ লিখবেন না, ডাইরেক্ট যোগ লিখবেন। মনে করতেছেন 2 সেকেন্ডের তো ব্যাপার, ভাই 2 সেকেন্ডে ইম্পর্টেন্ট। মানে আপনি কত বেশি জাম করতে পারতেছেন, এইটা হচ্ছে আপনার সবচেয়ে বড় দক্ষতা। দুরা শূন্য কাটা, 4 6 24, 24 2 48। আপনি যত বেশি জাম করা শিখবেন তত আপনার লাভ কি হবে জানেন? আপনি কম লাইন লিখে অ্যান্সার বার করে ফেলতে পারবেন। এইভাবে এমন একটা সময় চলে আসবে যে এইরকম প্রশ্ন লেখালেখি ছাড়া, 48 অ্যান্সার আসছে কিন্তু, হ্যাঁ লেখালেখি ছাড়া কি 50% স্টুডেন্ট 60, উপরে হচ্ছে 2 গুণ 40 গুণ 60 দেখতে পাচ্তেছি, আর নিচে হচ্ছে 100, 100 দুটা শূন্য কাটা, আর 40 আর 60 দুটা শূন্য কাটা, তাহলে 4 6 24, 24 গুণ 48। এই যে যত আপনি কম লেখার চেষ্টা করবেন তত আপনার স্পিডটা বেড়ে যাবে, কিন্তু এটা একবারে হবে না, শুরু তো করতে হবে। অনেক সময় আমি দেখা অঙ্ক রিডিং করে অ্যান্সার বলে অনেকে মনে করে মুখস্থ করছি, মুখস্থ না, আমি ধরেন আছে দেখতে পারতেছি যে এই জিনিসটা এই হচ্ছে। হ্যাঁ আপনি খুঁজতেছেন সূত্র হবে না কি হবে, তাহলে তো আপনার সময় লাগবে। 13 নম্বর, টুডে ইজ খাদিজাস বার্থডে, আফটার 1 year she will become 2 times as she was 10 years ago. হোয়াট ইজ দ্য কারেন্ট এজ অফ খাদিজা? এখানে কিন্তু খাদিজার এই বয়সটা একবার অতীতের বয়স আর একবার বর্তমানের বয়সের সাথে কম্পেয়ার করতেছে, এখানে অন্য কেউ নাই। তাহলে খাদিজার বয়সটা হচ্ছে এক্স, তাহলে টুডে ইজ খাদিজাস বার্থডে, বার্থডে হচ্ছে এটা আজকে খাদিজার বয়স এক্স বছর। আফটার 1 year she will become 2 times as she was 10 years ago. 10 years ago মানে এই যে এটা, তাহলে এটা খাদিজার প্রেজেন্ট মানে 1 বছর পরের বয়স, এটা 10 বছর আগের বয়স। এই 10 বছর বয়সের তুলনা করলে এই অতীতের বয়সের থেকে বর্তমান বয়সটা 2 গুণ বেশি। তাহলে এই যেটা বয়স অতীতের বয়সটা অবশ্যই কম ছিল, তখনকার বয়সটার সাথে 2 গুণ করে দিলে সমান হবে, এবং এগুলো ডাইরেক্ট লিখতে হবে। তাহলে 2x এই পাশে আসলে -x, 1টা ওই পাশে চলে গেলে 21, তাহলে x এর মানটা 21। ঠিক আছে, এখন আপনার সমীকরণ সাজাইতে যায় যদি কনফিউশন তৈরি হয়, তাহলে তো ভাই আপনার আগে সমীকরণের শিখতে হবে। 14 নম্বর, if f of x সমান সমান px square plus qx plus r and p plus q plus r সমান সমান 0, then which one will be the factor of x? fx। ঠিক আছে, তাহলে ফ্যাক্টর fx এর ফ্যাক্টর যে হবে, ধরেন আছে fx এর ফ্যাক্টর যদি x - 1 হয়, তাহলে কি হয় জানেন? x fx সমান সমান 0 বানানোর জন্য এই যে x - 1 সমান সমান 0 এবং x এর মানটা 1 বসাতে। তো এখান থেকে আমরা এই x এর মানটা এই ডি নাম্বার অপশনটা যদি টেস্ট করি, তাহলে f of x সমান সমান px স্কয়ার প্লাস qx প্লাস r, তাহলে f of 1 সমান সমান p1 স্কয়ার প্লাস q1 প্লাস r। আচ্ছা এখানে এটাই কেন টেস্ট করব, কারণ আমাদের দেখতেছি যে এই x গুলো না থাকলে এই p প্লাস q প্লাস r এর সাথে মিলে যাইতো, তখন আমাদের অ্যান্সারটার সাথে এই 0 হয়ে যেত। তো আমরা জানি 0 মানে হচ্ছে ভাগশেষ থাকবে না,
তো এই জন্য এখানে আমরা এইটাকে 1 নিলে 1 গুণ করা না করা তো সমান, এইটা দেখেই আমরা ডি নাম্বার অপশনটা টেস্ট করলাম। এটা আপনারা যারা ভাগশেষ উপপাদ্য পড়ছেন বহুপদী উৎপাদকে তারা খুব ইজিলি পারার কথা, ঠিক আছে। ওই কিউওয়ালা যে মিডল টার্মের মানে ফ্যাক্টরের প্রশ্নগুলো আসে, উৎপাদকের প্রশ্নগুলো আসে ওগুলা। তো এখানে 1 স্কয়ার আছে, তাহলে 1 1 বাদ দিলে আমরা দেখতে পাচ্ছি কি পি প্লাস কিউ প্লাস আর সমান সমান 0 আছে। অ্যান্সার কি তাহলে এটা যেহেতু 0 মিলে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে x মাইনাস 1। আচ্ছা, বিষয়টা আরো কিভাবে আসলে এটা একটা অনেকে মনে করতে পারেন, এই যে এফ অফ 1 সমান সমান এই পি কিউ আর সমান সমান হচ্ছে 0 যেহেতু, তাহলে এফ অফ 1 সমান সমান 0। এই 0 হলে তখনই x সমান সমান 1 বসালে রাশিটার মান 0 হয় এবং x মাইনাস 1 এফ অফ এক্স এর একটি উৎপাদক হয়। তাহলে এফ অফ এক্স এর উৎপাদকে যেহেতু বাইর করতে বলছে, তাহলে অ্যান্সারটা হচ্ছে x মাইনাস 1। 15 if y equal to 1 by x then what will be the constant of variation? ঠিক আছে, তাহলে এটা একটা বেস ফর্ম আছে কনস্ট্যান্ট অফ ভেরিয়েশনের, সেটা হচ্ছে y equal to 1 by x। বেস ফর্মটা হচ্ছে y equal to k by x হলে এই কনস্ট্যান্ট অফ ভেরিয়েশন হচ্ছে k। এখানে এইটা এই সূত্রের সাথে কম্পেয়ার করলে দেখা যাচ্ছে যে k এর মানটা হচ্ছে 1, এই জন্য এই কনস্ট্যান্ট 1 হবে এই প্রশ্নের অ্যান্সার। 15 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি। এই সূত্রটা হচ্ছে কনস্ট্যান্ট ভেরিয়েশন বাইর করার সূত্র, যেখানে কে হচ্ছে কনস্ট্যান্ট ভেরিয়েশন এবং কে এর মানটা যেটা আসবে সেটা অ্যান্সার। তাহলে এখানে এই অংশের সাথে তুলনা করলে আমরা দেখতেছি কে এর মান 1, এই জন্য অ্যান্সার হচ্ছে 1। 16 নম্বর, হোয়াট ইজ দ্য ভলিউম অফ স্পেয়ার হ্যাভিং ডায়ামিটার 6 মিটার ইন কিউবিক সেন্টিমিটার? তো এটা তো খুব সিম্পল একটা বিষয়। ধরা আছে একটা কি হচ্ছে ফুটবলের ব্যাস হচ্ছে 6, তাহলে ব্যাসার্ধ ডায়ামিটার যদি 6 হয় তাহলে রেডিয়াস ব্যাসার্ধ হবে অর্ধেক মানে 3, তাহলে ভলিউম হবে 4/3 পাই আর কিউব। তার মানে 4/3 পাই আর কিউব মানে হচ্ছে 3 কিউব, 3 কিউব মানে হচ্ছে 27, 3 দিয়ে 27 কে কাটলে 9, 9 আর 4 গুণ করলে 36 পাই। এগুলো বেসিক জিনিস, দ্রুত পারতে হবে। এখন কেউ যদি এইটা বলেন যে গোলকের সূত্র মনে থাকে না, তাহলে ভাই আপনি বছরের পর বছর ধরে কি করছেন? সূত্র আগে মনে রাখার টেকনিক আবিষ্কার করেন বা ওইটা আগে বেসিক ক্লাস দেখেন। 17 নাম্বার, ইফ দেয়ার ইজ এ প্রফিট অফ 20% অন দ্য কস্ট প্রাইস, দ্য পার্সেন্টেজ অফ প্রফিট অন দ্য সেল প্রাইস ইজ। কস্ট প্রাইসের প্রফিট যদি 20% হয়, সেলিং প্রাইসের প্রফিট কত? এগুলো অঙ্ক আমাদের বইয়ে হুবহু আছে। আমি জানি না বাংলাদেশে আর কোনো বইয়ে এই প্রফিট অন কস্ট প্রাইস মানে সেলিং প্রাইস নামে কোনো পার্ট আছে কিনা। আমাদের ব্যাংক ম্যাথ এমসিকিউ বইয়ে প্রফিট লস অধ্যায় বাড়ি করে দেখেন, প্রফিট অন সেল প্রাইস নামে আলাদা একটা পার্টে আছে। তো যাই হোক, 100 টাকার জিনিস 20 টাকা লাভে 120 টাকায় বিক্রি করা যায়, তাহলে 100 এর সাপেক্ষে লাভ হচ্ছে 20%, কিন্তু এটা যখন কস্ট প্রাইসের উপরে হচ্ছে আর যখন সেলিং প্রাইসের উপরে হচ্ছে তখন 120-এ লাভ 20, 120-এ 20 লাভ মানে 6 ভাগের 1 ভাগ লাভ, 6 ভাগের 1 ভাগ লাভকে 100 এর সাপেক্ষে প্রকাশ করলে 66.67%, যেটা আমাদের বি নম্বর অপশনে আছে। এটাকে বলা হচ্ছে সেলিং প্রাইসের উপর লাভ। নরমালি সেলিং প্রাইসের উপর লাভ হয় না, প্রশ্নে বলে দেওয়া থাকলে তখন হয়। 18 নম্বর করব, তার আগ পর্যন্ত বলেন 17 নম্বর পর্যন্ত ক্লিয়ার? আসে 18 নম্বর কি বলতেছে, ইফ x প্লাস ওয়াই সমান সমান a এবং x মাইনাস ওয়াই সমান সমান b দেন 2xy, এন্ড 2xy তো নরমালি সূত্র নাই, তো আপনি এখানে এই 2xy সূত্রটাকে আপনি xy এর সূত্র অনুযায়ী করতে পারেন অথবা 4xy এর সূত্র অনুযায়ী। এখন দেখেন এখানে মান দেওয়া আছে x প্লাস ওয়াই আর x মাইনাস ওয়াই, তাহলে 4xy সূত্র ফেললে সুবিধা হবে। কিরকম? 4xy সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার। এখন এখানে প্লাস হবে না মাইনাস হবে, এরকম অনেকের কনফিউশন তৈরি হয়। তাদেরকে বলি যে এখানে আমাদেরকে x আর y এর স্কোয়ার গুলো ডিলিট করতে হবে, 2xy কে রাখতে হবে। তো এখানে মাইনাস 2xy, এখানে প্লাস 2xy, যদি এখানে প্লাস চিহ্ন দেই 2xy দূরে তো ডিলিট হয়ে যাবে, ডিলিট করা যাবে না, এই জন্য মাইনাস দিলে মাইনাস 2xy টা প্লাস 2xy হয়ে যাবে আর x স্কোয়ার y স্কোয়ার গুলো ডিলিট হয়ে যাবে। এখন এইটা আমাদের 4xy এর মান। এখন আমাদের যেহেতু 2xy এর মান চাইছে, তাহলে একে 2 দ্বারা ভাগ করি, তাহলে দুই পাশে 2 দ্বারা ভাগ করি, তাহলে তো হয়ে গেল। এখানে কাটাকাটি করলে এটা হচ্ছে 2xy, 2xy এর মান হচ্ছে, এটার মান বসাই দেই, এটার মান হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড 2। এখন এইটা অনেকে সূত্র খুঁজে না পেয়ে, সরি তো 2, হ্যাঁ তাহলে মাইনাস কোথায় 2 আছে, আচ্ছা এ নম্বর অপশন আছে। তাহলে কেউ যদি সূত্র খুঁজে না পান তাহলে তো সমস্যা, সূত্র বানায় নিতে হবে।
তাহলে 18 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড 2। 19 বলছে the midpoints of the line joining 2 points 36,6 আর 16,4। তো এখানে x এর মান দুটা, x y এর সাপেক্ষে দেখেন 36 আর হচ্ছে 6 এবং 16 আর 4। এখন x এর মানগুলো যোগ করে 2 দ্বারা ভাগ করলে x এর মিড পয়েন্ট বাইর হবে, 52 কে 2 দ্বারা ভাগ করলে 26। আর y এর মান দুইটা 6 আর 4 যোগ করে 2 দ্বারা ভাগ করলে y এর মিড পয়েন্ট বাইর হবে। তাহলে x এর মিড পয়েন্ট 26 আর y এর মিড পয়েন্ট 5। এটা আছে সি নম্বর অপশন। 19 নম্বর প্রশ্নের অ্যান্সার সি। লাস্ট ওয়ান 20 নম্বর বলতেছে যে দেখেন প্রশ্নগুলো না মনে হচ্ছে ভাষাগত প্রবলেম বা কঠিন, কিন্তু নিয়ম তো সেম। আপনি যদি ব্যাংকের বিগত সালের বই থেকে, মানে সরি বিগত সালের প্রশ্ন না, টপিক ভিত্তিক যে কোনো বই থেকে, ব্যাংক ম্যাথ এমসিকিউ বই, এই দেখেন আমাদের যে ব্যাংক ম্যাথ এমসিকিউ বইটা আছে, এরকম যে কোনো টপিক ভিত্তিক বই থেকে কিউব এবং কিউবয়েডের আলোচনাটা দেখেন, মানে ঘন জ্যামিতি যেটাকে বলে, সলিড জিওমেট্রি, ওইখানে আলোচনা দেখলে দেখবেন এইরকম প্রশ্ন হুবহু নাই, কিন্তু এরকম অনেক প্রশ্ন আছে। এবং এই যে প্রশ্নটা দেখতেছেন না, দেখি একটু, if the length of an edge of a cube m is twice the length of an edge of cube n, what is the ratio of the volume of the cube m to volume n? মানে m টা বড় n টা ছোট। জানেন এই প্রশ্নের অ্যান্সারটা এই যে টু volume m is twice the length of the n edge of n। তাহলে অ্যান্সার চাইছে m টা আগে n টা পরে। এইখানে n হবে আর এটা m হবে, কারণ m টা হচ্ছে টুয়াইস, m বড়, কারণ অপশনগুলোর মধ্যে হলে অ্যান্সারটা 8:1 হয়ে যাবে। আচ্ছা, এটা টাইপিং মিস্টেক হয়েছে হয়তো আমাদের টাইপারে, এখানে n ওইখানে m হবে। তো এটা অ্যান্সারটা হচ্ছে 1 কিউব ইনটু 2 কিউব সমান সমান 1:8, এইটুকুতে অ্যান্সার। এখন এই প্রশ্ন যে এতটুকু করে পারার জন্য কি শেখা দরকার, কি জানা দরকার, এই জিনিসটা আপনাদের আগে থেকে জানতে হবে। পরীক্ষা দেওয়ার পরে আসে ধাক্কা খাইলে হবে না। এই প্রশ্নটুকু এতটুকুতেই অ্যান্সার কি, সেটা হচ্ছে যে যে কোনো ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে সেই ঘনকটার যদি বাহু আর বাহু কম্পেয়ার করা হয়, ধরা এটা একটা ছোট্ট ঘনক, এর বাহু হচ্ছে 1, এই ঘনকটাকে যখন ডাবল করা হবে বাহুটাকে 2, মানে ধরেন x, এটা 2x এইভাবে ধরেন, হ্যাঁ, তাহলে এইটার আয়তন কত, x কিউব। এইটার আয়তন কত, এটার আয়তন হচ্ছে 2x এর উপর হোল কিউব। তার 2x এর উপর হোল কিউব মানে কি 8x কিউব। তাহলে এটা হচ্ছে x কিউব আর ওইটা হচ্ছে 8x কিউব, তাহলে অনুপাত তো 1:8 আসতেছে। তো আমরা বর্গের ক্ষেত্রে জানি যে একটা বর্গের বাহুকে ডাবল করলে ক্ষেত্রফল 4 গুণ হয়। কেন? কারণ একটা 1 আর একটা 2, 1 এর উপর স্কয়ার 2 এর উপর স্কয়ার মানে এরকম 4 হয়। আর এটা যখন ঘনজ্যামিতির ক্ষেত্রে চলে যায়, ভলিউমের ক্ষেত্রে চলে যায়, তখন এটা 3 বাহু, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার হিসাব হয়। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার ক্ষেত্রে কিউবের রিলেশন চলে আসে। আর কিউবের রিলেশন চলে আসলে এই যে এক বাহুর উপর কিউব, দ্বিতীয় বাহুর উপর কিউব দিলে ওদের ভলিউমের আয়তন চলে আসে। কারণ এম এর বিষয়টা একটু এখানে মিস্টেক হয়েছে, এখানে এন হবে, এখানে এম হবে। কারণ কি দেখেন, বলছে যে ইফ দ্য লেংথ অফ অ্যান এজ অফ কিউব এম ইজ টুয়াইস দ্য লেংথ অফ অ্যান এজ অফ কিউব এন, এম এর বাহুটা হচ্ছে ডাবল, টুয়াইস, এজ মানে হচ্ছে বাহু, এন্ড এর শব্দের অর্থ খুঁজতে যায় হারান হয়ে যায় না। আর এন হচ্ছে একটা কিউব, ওইটার থেকে এম এরটা হচ্ছে ডাবল, এম বড় এন ছোট, তাহলে এটা হচ্ছে এন, এটা হচ্ছে এম, দুটাই কিউব। হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ভলিউম, ভলিউমের রেশিও কত, আয়তনের রেশিও কত, এন টু দ্য ভলিউম অফ এম, মানে এন আর এম, অথবা এখানে এন এম এন উল্টা পাল্টা হয়েছে, যাই হোক। তো ছোটটা সামনে, বড়টা পেছনে, এই অনুযায়ী অ্যান্সার হচ্ছে 1:8। তাহলে অঙ্কটা পড়তে যতটুকু সময় তার থেকে তো দ্রুত অ্যান্সার করা যাচ্ছে। এইভাবেই ব্যাংকের পরীক্ষা দিতে পারতে হবে। আগামীকালকেও আপনাদের পরীক্ষা আছে, ঠিক আছে, আবার কিছুদিন পরে আবার এই গত মানে ঈদের আগে মানে আরো একটা পরীক্ষার শিডিউল দিয়ে দিচ্ছে, ঈদের পরেও আবার পরীক্ষা আছে, আবার ধরেন আছে বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা আসছে, আবার সার্কুলার আসতেছে। তার মানে এটা একটা অনগোয়িং প্রসেস। আর আপনারা যদি চলতে চলতে এটা শিখে না নেন, অথবা যারা সামনে পরীক্ষা দিবেন এখন প্রিপারেশন নিতেছেন, তারা কিন্তু ওই গতানুগতিক ভাবে অঙ্ক রিডিং পড়ে পড়ে কি বলতেছে এটা বুঝতে বুঝতে দেখবেন টাইম শেষ। মানে এই বিষয়টা আমরা বেশি বেশি বলে দেখে অনেকে মনে করে আমরা শর্টকাট শেখাই। ভাই আপনার প্রয়োজনে তো এটা 40টা প্রশ্ন, এখন আগে 20টা ছিল, এখন অ্যানালাইটিক্যাল এবিলিটি 40টা প্রশ্ন, 1 ঘন্টাতে 100টা প্রশ্নের মধ্যে 40টা প্রশ্ন দিলে
আমরা তো সবাই প্রতিবাদ করতেছি যে সময় বাড়ায় দেন, অথবা প্রশ্ন সহজ করেন, অথবা সাবজেক্ট কমায় দেন, অথবা মার্কস বাড়ায় দেন, যে কোনো এক পাশে তো সমন্বয় করতে হবে। কিন্তু তো ট্রেনের গতি থামাচ্ছে না, মানে যারা পরীক্ষা নিতেছে তারা চেঞ্জ করতেছে না। কিন্তু আমার তো বয়সের শেষের দিকে চলে আসছে, আমার তো পরীক্ষায় ছক্কা পিটাইতেই হবে। তাহলে আমি অ্যাডজাস্টটা কিভাবে করব যখন পর্যন্ত সিস্টেম চেঞ্জ না হয়? যে সিস্টেমে পরীক্ষা হচ্ছে, এই অ্যাডজাস্ট করার একটা মাত্র উপায় আছে, দ্রুত করার টেকনিক জানা এবং বেসিক ক্লিয়ার রাখা। তো কেউ টপিক ভিত্তিক বেসিক ক্লিয়ার রাখতে চাইলে আমাদের এই খায়রুস ব্যাংক ম্যাথ এমসিকিউ বইটা, অথবা এই রকম শর্টকাট টেকনিক, লজিক, অর্থ, সাইড নোট, ঠিক আছে, সমাধান এবং এক জাতীয় প্রশ্ন একসাথে বিগত সালের প্রায় সব প্রশ্ন আছে, এইরকম টপিক ভিত্তিক বই পড়তে হবে। সেটা আমাদের বই যদি না পড়েন কোনো সমস্যা নেই, আপনি যদি এরকম একটা ভালো বই মার্কেটে পান সেটা পড়েন। আর যদি মার্কেটে এরকম ভালো কোনো বই না পান, তাহলে অবশ্যই আমাদের বইটা আপনি কালেক্ট করবেন। টপিক ক্লিয়ার তো সব ক্লিয়ার। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আমাদের এই বইয়ের উপর কোর্স আছে, পেইড কোর্স আছে, আমাদের পেজে যোগাযোগ করতে পারেন পেইড কোর্সে এনরোল করার জন্য। আবার আমাদের এই বইটা কালেক্ট করার জন্য আপনার আশেপাশে যে কোনো দোকান থেকে পাবেন, এবং আমাদের ব্যাংক রিটেনের বই আছে। আপনারা আমাদের বইগুলা এই কারণে সংগ্রহ করতে পারেন যে আপনার যেভাবে পড়লে, যেভাবে সাজালে আপনি নোট খাতা সাজাইতেন, সেই নোট খাতাটা আমরা ঘরে বসে আপনার জন্য সাজাই দিছি। আপনি শুধু রেডিমেড নিজে থেকে একটু পড়ে নেবেন। কারণ আমি এই ফিল্ডে প্রায় এক যুগের বেশি সময় ধরে কাজ করতেছি, এই অভিজ্ঞতার তো একটা ফ্যাক্টর আছে, তাই না? ভালো থাকবেন সবাই, সবার সাথে একটু শেয়ার করবেন আমাদের কোর্স এবং বইয়ের বিষয়গুলা। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।